2024 আইপিএলের সবথেকে হাই ভোল্টেজ ম্যাচ চেন্নাই সুপার কিংস ভার্সেস কলকাতা নাইট রাইডার্স। একদিকে থাকছে এক টানার পরপর 3টে ম্যাচ জিতে আসা কলকাতা নাইট রাইডার্স, যার দুরন্তভাবে এগিয়ে চলেছে বিজয় রথ। ঠিক অপরদিকে রয়েছে চেন্নাই সুপার কিংস, যে পরপর দুটো ম্যাচ হয়তো আইপিএল শুরুতে দুর্দান্তভাবে জয়লাভ করলেও তারপরের দুটো 3 নম্বর এবং 4 নম্বর ম্যাচ পরপর দুটি ম্যাচ চেন্নাই হেরে আসছে। তাই চেন্নাই কি আবার হারের হ্যাট্রিক মারবে? পরপর 3টে ম্যাচে হেরে পরে হ্যাট্রিক মারবে, না কলকাতার বিজয় রথ এগিয়ে যাবে 4 নম্বর ম্যাচ জিতে? 2024 আইপিএলের সব থেকে রোমাঞ্চকর সাসপেন্স ভরা ম্যাচ কলকাতা নাইট রাইডার্স ভার্সেস চেন্নাই সুপার কিংস। ভিডিওতে আগে যাওয়ার আগে বন্ধু, তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি দাবিয়ে দাও। তোমাদের কাছে লাগাতার ক্রিকেট রিলেটেড ভিডিওর নোটিফিকেশন ঢুকতে থাকবে, প্রত্যেক দিন তোমাদের কাছে ক্রিকেট রিলেটেড ভিডিওর নোটিফিকেশন আসতে থাকবে। তো চলো দেরি না করে টপিকের উপরে ফিরে আসি। যে টপিকটার উপর আজ কথা চলবে সেটি হলো কলকাতা ভার্সেস চেন্নাই। 2024 আইপিএলে প্রথমবার মুখোমুখি হতে চলেছে এমএ চিদাম্বরম স্টেডিয়াম। তো সেখানকার পিচ রিপোর্ট কি হবে, প্লেইং 11 দুটো টিম কি নিয়ে নামবে, দুটো টিমের মধ্যে প্লেইং 11 কি থাকবে, দুটো টিমের কম্পারিজন কি হবে, দুটো টিমের একে অপরের সাথে হেড টু হেড তুলনা করে দেখব কোন টিম এগিয়ে কোন টিম পেছিয়ে, এবং দুটো টিমের মধ্যে কে সব থেকে বেশি শক্তিশালী, প্লাস দুটো টিমের মধ্যে কে উইনার হিসেবে বেরিয়ে আসবে। প্রথমেই দেখে নিই কলকাতা ভার্সেস চেন্নাই। যে দুটো টিম মুখোমুখি হচ্ছে তাদের মধ্যে টোটাল 29টি ম্যাচ খেলা হয়েছে। তো চেন্নাই অনেক এগিয়ে কলকাতা থেকে, 18 বার চেন্নাই জিতেছে, সেখানে কেকেআর মাত্র 14 বার। হায়েস্ট স্কোর চেন্নাই 235 রান করেছে, সেখানে কলকাতা 202। লোয়েস্ট স্কোর যদি বলা যায় তো লোয়েস্ট স্কোর চেন্নাই সুপার কিংস 114 রান করেছে কলকাতার বিরুদ্ধে, সেখানে কলকাতা চেন্নাইয়ের বিরুদ্ধে 108 রান। তো হিসাব দুটো টিমের যদি তুলনা করে দেখা হয় তাহলে দুটো টিম ব্যালেন্সই আছে। হয়তো কলকাতা চেন্নাইয়ের পাল্লাটা ভারী আছে, চেন্নাইয়ের দিকটা একটু এগিয়ে, আর কলকাতা একটু পেছিয়ে আছে ম্যাচ জেতার দিক থেকে, কিন্তু হায়েস্ট এবং লোয়েস্টের দিক থেকে প্রায় দুটো টিম ব্যালেন্সই আছে। তো বন্ধুরা, তোমরা যদি কলকাতার সাপোর্টার হও তাহলে ভয় পাওয়ার কিছু নেই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। চেন্নাইয়ের বিরুদ্ধে যে একটা ভয়ের প্রকোপ সেটা কেটে যাবে, কলকাতা উইন হয়ে কীভাবে বেরিয়ে আসতে পারে। তো সুতরাং ফ্রেন্ডস, মোরাল কথা এইটাই, ভয় পাওয়ার কিছু নেই, ভিডিওটি দেখতে থাকো। অনেক ফ্যাক্ট আছে যেগুলো তোমরা জানতে পারবে, এবং সেগুলো সিএসকের বিরুদ্ধে কলকাতা অনেক এগিয়ে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো ফিরে আসি টপিকের উপরে। যে গ্রাউন্ডে খেলা হচ্ছে সেটি হলো এমএ চিদাম্বরম স্টেডিয়াম। সেখানে টোটাল ম্যাচ হয়েছে 78টার মধ্যে ফার্স্ট ব্যাট যারা করেছে তারা জিতেছে 47 বার এবং সেকেন্ড ব্যাট 31 বার। প্রথমে ব্যাট করা টিমের জেতার পেছনে প্রধান কারণ সেটা হলো চিদাম্বরমের পিচ। সেই পিচ হচ্ছে স্লো পিচ, সেখানে প্রথম ব্যাট করে পিচটা এমনিতে স্লো, তারপর সেকেন্ডে যখন ব্যাট করতে নামে পিচ খারাপ হয়ে যায়, আরও পিচ স্লো হয়ে যায়, এবং সেখানে টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় ফাস্ট বোলার যারা রয়েছে তারা এবং স্পিন যারা করবে তাদের ক্ষেত্রে। তো ফ্রেন্ডস, স্লো পিচের কারণে চিদাম্বরম স্টেডিয়ামে রান বরাবরই কম হয়, কিন্তু এই বছর আইপিএলে এখানে দুটো ম্যাচ হয়েছে, দুটো ম্যাচে হাই স্কোরিং গেম কিন্তু আমরা দেখতে পেয়েছি। আইপিএলের স্টার্টিং ম্যাচ যেটা ছিল সেটা আরসিবি ভার্সেস সিএসকে, তো সেই ম্যাচেই 170+ আমরা রান দেখতে পেয়েছিলাম এই গ্রাউন্ডের উপরে। এরপরের যে ম্যাচটি হয় সেই ম্যাচটি চেন্নাই সুপার কিংসের সাথে গুজরাট টাইটান্স, তো সেই ম্যাচেও আমরা দেখতে পেয়েছিলাম 200+ রান। তো কেকেআর ভার্সেস সিএসকে, এটাও একটা হাই স্কোরিং গেম হতে চলেছে, মিনিমাম 170, 80, ম্যাক্স 200+ রানও আমরা এই ম্যাচে আশা দেখতে পারি। তো এবার দেখে নেওয়া যাক দুটো টিমের মধ্যে কলকাতা এবং চেন্নাই দুটো টিমের প্লেইং 11 কী হতে পারে, এবং প্লেইং 11 সাথে দেখবো দুটো টিমের মধ্যে কে বেশি শক্তিশালী, কোন টিমের মধ্যে রয়েছে দমখম। ভিডিও লম্বা হয়ে গেলে ভিডিও দেখতে ভালো লাগে না, তাই দুটো টিমের তুলনা এবং প্লেইং 11 দুটো একসাথেই করে নেব। তো চলো শুরু করা যাক। প্রথমেই আসি চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংসে ওপেনিং যারা করবে সে হলো ঋতুরাজ গায়কোয়াড এবং রচিন রবীন্দ্র। দুজনেই খতরনাক ব্যাটসম্যান, দুজনেই ম্যাচ ফিনিশ করার ক্ষমতা রাখে। ঋতুরাজ গায়কোয়াড তো 2021 আইপিএলের অরেঞ্জ ক্যাপ হোল্ডার ছিল, এবং তার সাথে সে এখন বর্তমানে সিএসকের ক্যাপ্টেন, এবং তার সাথে 3 নম্বরে দেখতে পাওয়া যাবে অজিঙ্ক্য রাহানেকে। অজিঙ্ক্য রাহানেও এক সময় কলকাতার অংশ ছিল, কিন্তু তারপর রিলিজ করে দেওয়ার পর চেন্নাই তাকে নেয়, এবং চেন্নাইয়ের হয়ে সে দুর্দান্ত কয়েকটা ইনিংস খেলেছে আগের আইপিএলও। তো সেই অজিঙ্ক্য রাহানেকে আমরা 3 নম্বর জায়গাতে দেখতে পাবো। এরপরে যদি কলকাতার আসি তাহলে কলকাতা দেখতে পাবো আমরা ফিলিপ সল্ট, তার সাথে থাকছে সুনীল নারায়ণ, এবং 3 নম্বরে যে থাকবে সে হলো অঙ্কৃশ রঘুবংশী, যে আগের ম্যাচের ডেবিউতেই 50 করে ফেলেছিল। এবং যদি ওপেনিংয়ের কথা বলি তো আমরা সবাই জানি যে ফিলিপ সল্ট এবং সুনীল নারায়ণ যদি এরা 5 ওভার বা পাওয়ার প্লেটা কোনো রকমের টিকে যায়, দুজন থাকে, তাহলে কী অবস্থা করতে পারে চেন্নাইয়ের। চেন্নাই এরই ভয়ে কাঁপছে, চেন্নাইয়ের আতঙ্কে আছে যে সুনীল নারায়ণ এবং ফিলিপ সল্ট যেন পাওয়ার প্লেতে টিকতে না পারে। দুটো টিমের মধ্যে যদি টপ অর্ডারে কম্পেয়ার করি তাহলে টপ অর্ডারে আমরা কিন্তু কলকাতা অনেক এগিয়ে, এটা আমরা দেখতে পাচ্ছি। কলকাতার ওপেনিং যদি টিকে থাকে, ওপেনিং জুটি, তাহলে পাওয়ার প্লেতে কমসে কম আমরা 90 রান দেখতে পাবো। এরপর যদি আসি মিডল অর্ডার, তো চেন্নাইয়ের মিডল অর্ডারে আমরা যাকে দেখতে পাবো সে হলো ডার্লি মিচেল, এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে যা থাকবে সে হলো শিবম দুবে, কারণ দুবে হয়তো বোলিংয়ে না দেখা গেলেও ব্যাটিংয়ে দুবেকে দেখা যাবে।
এবং সমীর রিজভি, এই তিনজনকে আমরা দেখতে পাবো মিডল অর্ডার হিসাবে। তো চেন্নাইয়ের যে মিডল অর্ডার, ডার্লি মিচেল দুর্ধর্ষ ব্যাটসম্যান, নিউজিল্যান্ডের ব্যাটসম্যান দুর্ধর্ষ খতরনাক, যে কোনো ম্যাচ পাল্টে দেওয়ার ক্ষমতা ডার্লি মিচেল রাখে। দুবেকে বড় বড় 6 মারতে আমরা দেখতে পাই। আমরা দুবেকে ছোট যুবরাজ হিসাবে জানি। যুবরাজ সিং যেরকম ভারতীয় হিসাবে বড় বড় 6 মারতো, সেই যুবরাজ সিংয়ের পরবর্তী হিসাবে ছোট যুবরাজ হিসাবে শিবম দুবেকে আমরা জানি। এবং তার সাথে থাকে নতুন প্লেয়ার সমীর রিজভি, যাকে আনক্যাপ প্লেয়ার হিসাবে ধরা যায় এবং সে প্রথম একটা ম্যাচ ভালো খেলেছে এবং পরপর দুটো ম্যাচে ফ্লপে রয়েছে। তো এই সিএসকে মিডল অর্ডার আমরা দেখতে পাবো। এবার যদি বলি কলকাতা নাইট রাইডার্স, তো কলকাতা নাইট রাইডার্সের মধ্যে দেখতে পাবো ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার এবং রমনদীপ সিং। ভেঙ্কটেশ আইয়ার এবং শ্রেয়াস আইয়ার দুজনকে আমরা দেখেছি সেকেন্ড ম্যাচে আরসিবির বিরুদ্ধে তারা দুর্দান্ত পারফরমেন্স করেছিল। হয়তো 3 নম্বর ম্যাচ এবং ঠিকভাবে সুযোগ না পাওয়ার কারণে 3 নম্বর ম্যাচটি সেভাবে তাদের খেলা হয়নি, কারণ সুনীল নারিন একা হাতে সেইটা ম্যাচ শেষ করে দিয়েছিল এবং আন্দ্রে রাসেল তাণ্ডব চালিয়েছিল। এবং সেখানে আমরা যদি তুলনা করি চেন্নাইয়ের সাথে, তো আমরা দেখতে পাবো কলকাতা মোটামুটিভাবে চেন্নাইয়ের থেকে এগিয়ে আছে। কারণ ডার্লি মিচেল যদি নিউজিল্যান্ডের সেরা ব্যাটসম্যান হয় মিডল অর্ডারে, তাহলে আমাদের কলকাতা বিশ্বকাপে আমরা দেখেছি শ্রেয়াস আইয়ার ভারতের মধ্যে সেরা ব্যাটসম্যান মিডল অর্ডার পজিশনে। তো বর্তমান সময়ে যদি তুলনা করা হয়, তো শ্রেয়াস আইয়ার ডার্লি মিচেলের কম্পেয়ার হিসাবে একদম শ্রেষ্ঠ। এবং দুবের হিসাবে ভেঙ্কটেশ আইয়ার, দুবেকে টক্কর দেওয়ার জন্য ভেঙ্কটেশ রয়েছে। ভেঙ্কটেশও বড় বড় 6 মারতে পারে এবং যে কোনো পরিস্থিতিতে একা হাতে ম্যাচ শেষ করে দেওয়ার ক্ষমতাও রাখে। এবং দেখতে পাবো আমরা রমনদীপকে, যাকে সমীর রিজভির বিকল্প হিসাবে নিতে পারি। ম্যাচ ফিনিশারের যদি কথা বলা হয়, তাহলে ম্যাচ ফিনিশারে চেন্নাইয়ের তরফ থেকে বেরিয়ে আসবে রবীন্দ্র জাদেজা এবং মহেন্দ্র সিং ধোনি। জাদেজা যে কোনো ম্যাচ কম বলে বেশি রান করার ক্ষমতা রাখে যে কোনো ম্যাচে, এবং তাকে আমরা বরাবরই দেখে আসি। বর্তমান আইপিএলে রবীন্দ্র জাদেজা ফ্লপ গেলেও রবীন্দ্র জাদেজাকে কিন্তু একটা প্লাস পয়েন্ট হিসাবে ধরে রাখতে হবে, কারণ রবীন্দ্র জাদেজা বড় প্লেয়ার, যে কোনো ম্যাচে যে কোনো পরিস্থিতিতে বেরিয়ে আসার ক্ষমতা রাখে। সেই রবীন্দ্র জাদেজাকে আমরা দেখতে পাবো ফিনিশ হিসাবে। এবং তার সঙ্গে যে থাকবে সে হলো মহেন্দ্র সিং ধোনি, যাকে আমরা ফিনিশার হিসাবে জানি। ভারতে বর্তমান সময়েও নাকি বলা হয় ধোনির উপরে আজ পর্যন্ত কোনোদিন ফিনিশার আসেনি বা আসবেও না। তো অনেক ম্যাচে আমরা দেখেছি ধোনিকে 6 মেরে ফিনিশ করতে, তো সেই ধোনিকে আবার দেখতে পাবো কলকাতার বিরুদ্ধে নামতে। এবার যদি বলি কলকাতার ফিনিশার, তো কলকাতার ফিনিশারে এক ডাকে এক নামে যার নাম বেরিয়ে আসে আন্দ্রে রাসেল, দ্য রাসেল দ্য মাসেল পাওয়ার। এবং তার সাথে রয়েছে যে বর্তমান সময়ের ভারত তথা বিশ্ব ক্রিকেটের সেরা ফিনিশার রিঙ্কু সিং। কথাতেই বলে সব তীর্থ বারবার কাশিধাম একবার, তো সেটা বোলাররাও জানে। তো যে কোনো বোলার বারবার রাসেল না পড়ে আমার কপালে একবার। এদের দুজন নিয়ে বিশেষ কিছু বলার নেই, কারণ এদের কাজে পরিচয়, আর এরা কী কাণ্ড করতে পারে, কেমন তাণ্ডব চালাতে পারে, সেটা আমরা কেউ অজানা নয়। কোনো পৃথিবীর মধ্যে যত ফ্যান্স আমরা ক্রিকেট খেলা দেখি তারা কেউ অজানা নয়। তো চলো এবার বোলিং ডিপার্টমেন্টের উপর। তো বন্ধুরা, যদি চেন্নাইয়ের বোলিংয়ের ডিপার্টমেন্টের কথা বলা হয়, তো চেন্নাই বোলিংয়ে আমরা দেখতে পাবো দীপক চাহারকে, সেখানে দেখতে পাবো আমরা মুস্তাফিজুর রহমানকে, এবং তার সাথে যে থাকবে সে হলো তিক্সেনা। তো এই তিনজনকে আমরা দেখতে পাবো, এবং পাথিরানা আর মুস্তাফিজুর রহমান দুজনের মধ্যে একজনই খেলবে, আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে যে থাকবে সে হলো তুষার দেশপান্ডে। তো এই গেল সিএসকের মোটামুটি বোলিং ডিপার্টমেন্ট। এবার চলো দেখি কলকাতা। তো প্রথমে দেখতে পাবো যাকে আমরা মিচেল স্টার্ক, হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী, এই তিনজনকে আমরা দেখতে পাবো। মিচেল স্টার্ক পরপর দুটো ম্যাচ হয়তো ফ্লপ গিয়েছিল, 100+ রান দিয়েছে এবং 3 নম্বর ম্যাচে মোটামুটিভাবে তাকে কামব্যাক করতে দেখা গেছে। তো বড় প্লেয়ার, যে কোনো ম্যাচে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। সাথে থাকছে হর্ষিত রানাকে প্রথম ম্যাচে আমরা দুর্দান্ত বল করতে দেখেছি, সেকেন্ড ম্যাচে আরও ভালো বল করতে দেখেছি। 3 নম্বর ম্যাচটাতে হর্ষিত রানাকে হয়তো খেলায়নি, সেখানে বৈভব আরোরাকে নিয়েছিল, বৈভব আরোরাও দারুণ বল করেছে। এবং বরুণ চক্রবর্তী মোটামুটিভাবে ভারসাম্য বজায় রেখেছে। কিন্তু চেন্নাইয়ের সঙ্গে যদি বরুণ চক্রবর্তী তুলনা করি, তাহলে ধোনি ভার্সেস বরুণ চক্রবর্তী, আর ধোনিকে 9টা বলের মধ্যে 2বার আউট করেছে মহেন্দ্র সিং ধোনি বরুণ চক্রবর্তীর কাছে জব্দ হয়ে যায়। এবং তার সাথে থাকছে তো সুনীল নারায়ণ আজ পর্যন্ত ধোনি সুনীল নারায়ণকে 6 মারতে পারেনি। তো ফ্রেন্ডস, এই গেল দুটো টিমের মধ্যে প্লেইং 11। তো দুটো টিমের যদি কম্পেয়ার করে দেখি, তাহলে কলকাতা অনেক এগিয়ে চেন্নাইয়ের থেকে বর্তমান সময় অনুসারে, আর কলকাতা দুর্দান্ত পারফর্ম করে আসছে, বিরাট ম্যাচ জিতে আসছে, তার এনার্জি লেভেল চরমে রয়েছে। তো এবার তোমাদের কি মনে হয় ম্যাচকে জিতবে, তোমরা জানাও কমেন্টে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর কলকাতার যদি সাপোর্টার হও তাহলে দেখতে থাকো ভিডিও, আগামী দিনেও তোমরা নতুন ভিডিও পেতে থাকবে। ধন্যবাদ।